দেখ, আজকে তোদের আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ইলেকট্রনিক এফেক্ট। তো ইলেকট্রনিক এফেক্ট এগুলো আমরা 11 এবং 12-এ কিন্তু পড়েছি। কোনগুলো পড়েছি? দেখ, ইলেকট্রনিক এফেক্ট হচ্ছে মোটামুটি 4টে আছে, যেগুলো আমরা কিছুগুলো 11-12-এ পড়েছি। একটা হচ্ছে আই এফেক্ট, বা যেটাকে বলছি ইন্ডাকটিভ এফেক্ট। আচ্ছা, 2 হচ্ছে মেসোমেরিক এফেক্ট। তিন হচ্ছে হাইপার কনজুগেশন। আচ্ছা, 4 হচ্ছে ইলেকট্রোমেরিক এফেক্ট। ইলেকট্রোমেরিক এফেক্ট। তো এই ইলেকট্রনিক এফেক্টগুলো যদি ভালো করে আমরা না পড়ি তাহলে কিন্তু আমাদের কনসেপ্টে গন্ডগোল হয়ে যাবে, আর তখন আমরা এমসিকিউগুলো কিন্তু করতে পারবো না। তাহলে এটা 1 ইন্ডাকটিভ এফেক্ট, 2 মেসোমেরিক এফেক্ট, 3 হাইপার কনজুগেশন, আর 4 হচ্ছে ইলেকট্রোমেরিক এফেক্ট। তো প্রথমে যদি আমরা দেখ ইন্ডাকটিভ এফেক্টটা নিয়ে পড়ি, শর্টে এটাকে আমরা বলি আই এফেক্ট। তো এখানে 11-এ যা শিখেছিলাম, 12-এ যে এক্সট্রা জয়েন্টে যে এক্সট্রা জিনিসগুলো তোরা শিখবি সেগুলোর উপর বেশি জোর দেবো। দেখ, ইন্ডাকটিভ এফেক্ট আমরা জানি ইন্ডাকটিভ এফেক্টকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্লাস আই এফেক্ট, আর একটা হচ্ছে মাইনাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট কারা দেখায়? যে সমস্ত গ্রুপগুলো বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিক থেকে দূরে ঠেলে দেয়, নিজের দিক থেকে দূরে ঠেলে দেবে, টানবে না, তাদেরকে হচ্ছে আমরা বলি প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট সাধারণত কারা দেখায়? আর গ্রুপগুলো দেখায়, অর্থাৎ অ্যালকিল গ্রুপগুলো দেখায়। এবং এই প্লাস আই এফেক্টের মধ্যে কার প্লাস আই এফেক্ট বেশি কার কম সেগুলো একটুখানি আমরা দেখে রাখবো। তো দেখ, প্লাস আই এফেক্ট যদি আর গ্রুপগুলোর মধ্যে বলি তাহলে এই গ্রুপটার প্লাস আই এফেক্ট, যেটা টার্সিয়ারি বিউটাইল গ্রুপ, এর প্লাস আই এফেক্টের মান কিন্তু বেশি। তারপর কিন্তু এর প্লাস আই এফেক্ট হবে, দেখ, ঠিক আছে। তারপরে দেখ হবে ইথাইল গ্রুপ, অর্থাৎ দেখতে পাচ্ছিস যে কার্বন সংখ্যা যত বাড়ছে তত কিন্তু আই এফেক্টের মান কিন্তু বাড়ছে। কিন্তু দেখা যায় যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আফটার 3 or 4 কার্বন অ্যাটম, 3-4টে কার্বন অ্যাটম পরে আই এফেক্ট ইজ কনসিডার্ড টু বি 0। অর্থাৎ 3-4টে কার্বন পরে কিন্তু আই এফেক্ট কাজ করে না। মানে আমরা যদি ধর এখানে সিএল আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই কার্বনগুলো কিন্তু এখানে আর এফেক্ট ফেলতে পারবে না, কারণ 3-4টে দেখ 1 2 3 4-এ চলে গেছে, তাহলে এই কার্বনগুলো কিন্তু আই এফেক্টে কাজ করতে পারবে না। কিন্তু এখানের কেসটা কিন্তু আলাদা, এখানে কিন্তু এই কার্বনটার সঙ্গেই কেউ যুক্ত আছে, ঠিক আছে, এবং এর সাথে 3টে এস ঠেলছে, এই সিএস3 গ্রুপ ঠেলছে, এই সিএস3 গ্রুপ ঠেলছে, এই সিএস3 গ্রুপ ঠেলছে, যার ফলে এখানে ঠেলাটা কিন্তু বেশি হচ্ছে। তাহলে এই গেল আই এফেক্ট, প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা কী শিখলাম তাহলে? কোন কার প্লাস আই এফেক্টের মান বেশি কার কম সেগুলো কিন্তু আমরা একটু শিখলাম। এরপরে আমরা চলে যাব মাইনাস আই এফেক্ট। দেখ, মাইনাস আই এফেক্ট মানে বন্ড পেয়ার ইলেকট্রনকে কি করবে? যারা বন্ড পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে টানবে, নিজের দিকে টানা। প্লাস আই এফেক্টটা ছিল বন্ড পেয়ার ইলেকট্রনকে ঠেলে দেওয়া, আর মাইনাস আই এফেক্ট হলো বন্ড পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে টানা। তাহলে মাইনাস আই এফেক্ট কারা দেখাবে? দেখ, কারা নিজের দিকে বন্ড পেয়ার ইলেকট্রন জোরকে টানবে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ইলেকট্রোনেগেটিভ যে পরমাণুগুলো আছে, OH, NO2,
এরা সবাই কিন্তু মাইনাস আই এফেক্ট দেখাবে। মাইনাস আই এফেক্ট মানে ধর কার্বনের সঙ্গে সিএল এর একটা বন্ড আছে, তাহলে এই বন্ধন ইলেকট্রন জোড়কে ক্লোরিন কী করছে, নিজের দিকে টানছে। এই যে টানার ক্ষমতা, এটাকে আমরা বলছি মাইনাস আই এফেক্ট। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট লাইন মাইনাস আই বা প্লাস আই এফেক্ট থেকে আর একটা ইম্পর্টেন্ট লাইন যদি আমরা বলি, সেই লাইনটা হচ্ছে ম্যাগনিটিউড অফ, এটা এমসিকিউ করতে কাজে লাগবে কিন্তু জয়েন্ট নিটে, ম্যাগনিটিউড অফ আই এফেক্ট ইজ প্রপোর্শনাল টু 1/ডিস্টেন্স। অর্থাৎ ডিস্টেন্স যত বেড়ে যাবে আই এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্টের মানে পাওয়ারটা, ক্ষমতাটা কিন্তু তত কমে যাবে। ডিস্টেন্স বাড়লে ইন্ডাকটিভ এফেক্টের কার্যকারিতা কমে যাবে। তাহলে বোঝা গেল মাইনাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট। আমরা মাইনাস আই এফেক্টের যদি একটা লিস্ট করি যে কোন গ্রুপগুলোর মাইনাস আই এফেক্ট কেমন হবে, তাহলে আমরা বলতে পারি NO2 মাইনাস আই এফেক্ট খুব বেশি হবে, কারণ এখানে দেখতে পাচ্ছি এনটাও ইলেকট্রোনেগেটিভ, ওটাও ইলেকট্রোনেগেটিভ, তাই NO2 মাইনাস আই এফেক্টটা অনেকটাই বেশি হবে। তারপরে দেখতে পারিস CN-এরও ভালো হবে মাইনাস আই এফেক্ট, COOH এই গ্রুপটার মাইনাস আই এফেক্ট হবে, হ্যালোজেনের মাইনাস আই এফেক্ট হবে। এই লিস্টগুলো আমরা বইতেও পেয়ে যাব, এগুলো কিন্তু আমরা একটু দেখে নেবো যে কার মাইনাস আই এফেক্ট কীরকম। বেনজিন রিংয়েরও কিন্তু মাইনাস আই এফেক্ট আছে। এই ছিল মাইনাস আই এফেক্ট। এরপরে আমরা পড়ব অ্যাপ্লিকেশন অফ আই এফেক্ট, অর্থাৎ ইন্ডাকটিভ এফেক্টের অ্যাপ্লিকেশান, প্রয়োগটা কোথায়, যেটা আমাদের জয়েন্ট বা নিটের এমসিকিউ এর জন্য। এতক্ষণ তো আমরা পড়লাম, এই কনসেপ্টটা পড়লাম। এবার আমরা জয়েন্ট বা নিটের জন্য যে এমসিকিউগুলো হতে পারে, সেই এমসিকিউগুলোর উপর আমরা দেখব যে কিরম এমসিকিউ হতে পারে। তো এমসিকিউ হতে পারে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথ। অ্যাসিডিক স্ট্রেংথ মানে কোন অ্যাসিডটা তীব্র অ্যাসিড, কোন অ্যাসিডটা মৃদু অ্যাসিড, আমরা সেইটা এখান থেকে বুঝতে পারবো। ধরো একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, এইটা। এইবার এই যে বন্ড রয়েছে, এই বন্ডটায় কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন কার দিকে চেপে থাকবে? এখানে অক্সিজেনের দিকে চেপে থাকবে। তাই স্বাভাবিকভাবেই এই বন্ডটা কী হবে? দুর্বল হবে। কারণ এই জিনিসটা আমরা মনে রাখবো যে একটা বন্ডে ইলেকট্রনগুলো যত মাঝামাঝি থাকবে, সেই বন্ধনটা তত শক্তিশালী হবে। আর ইলেকট্রনটা যত কোনো একটা পরমাণুর দিকে চেপে যাবে, সেই বন্ডটা তত কী হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। তাহলে আমরা এবার দেখব যে কোন বন্ডটা শক্তিশালী এবং কোন বন্ডটা দুর্বল। তাহলে দেখ, বন্ধন ইলেকট্রন জোড় যদি মাঝামাঝি থাকে তাহলে সেই বন্ডটা শক্তিশালী, বন্ধন ইলেকট্রন জোড় যদি ধারে চেপে থাকে তাহলে সেই বন্ডটা দুর্বল হয়। তাহলে এখানে যদি এবার এমন কোনো গ্রুপ থাকে, মনে কর এখানে এইটা আছে CF3, তাহলে CF3-কে আমরা যদি ভেঙে লিখি তাহলে 3টে F এখানে আলাদা হয়ে গেল। তাহলে এখানে ফ্লোরিনের কি আছে? মাইনাস আই এফেক্ট। তাহলে 3টে ফ্লোরিনের 3টে মাইনাস আই এফেক্ট মানে এখানে বিরাট মাইনাস আই এফেক্ট কাজ করছে, যার কারণে এই কার্বন থেকে যদি ইলেকট্রন দূরে চলে যায় তাহলে এই কার্বনটাও ইলেকট্রন টানবে, স্বাভাবিকভাবেই অক্সিজেনটাও ইলেকট্রন টানবে। অক্সিজেন এমনি ইলেকট্রোনেগেটিভ, দেখ ও এমনি নিজের দিকে টেনে রেখেছিল, এটা কি হবে? আরও দূরে চলে আসবে। তাহলে বন্ডটা কী হবে? দুর্বল তো ছিলই, এই বন্ডগুলো তো দুর্বলই, তাই জন্যই তো এই এইচগুলো সহজে বেরোতে পারে, তাই জন্যই তো এগুলো অ্যাসিড। কিন্তু এই বন্ডটা
অতি দুর্বল হয়ে যাবে। তাহলে অতি দুর্বল যদি হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে? অতি দুর্বল হয়ে গেলে এর অ্যাসিডিটি বা অ্যাসিডিক স্ট্রেংথ কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে, এর অ্যাসিডিক স্ট্রেংথটা বেড়ে যাবে। দেখ, তার মানে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো যে যদি কোনো কার্বক্সিলিক অ্যাসিডের এখানে মাইনাস আই এফেক্ট যুক্ত কোনো গ্রুপ থাকে, মাইনাস আই মানে যারা ইলেকট্রন টানে, ইলেকট্রন এখানে কি করছে? টানছে। এরম যদি গ্রুপ থাকে তাহলে এই বন্ডটা তখন কি হয়ে যাবে? অতি দুর্বল হয়ে যাবে। এই বন্ডটা যদি অতি দুর্বল হয়ে যায় তাহলে অ্যাসিডিটি কি হয়ে যাবে? অ্যাসিডিটি বৃদ্ধি পাবে। এর ঠিক উল্টোটাও সত্য। তাহলে অ্যাসিডিটি কখন কম হবে? যখন ধর এই টাইপের কোনো গ্রুপ থাকবে, এই গ্রুপটা কি গ্রুপ বল? এই গ্রুপটা হচ্ছে প্লাস আই এফেক্ট যুক্ত একটা গ্রুপ। প্লাস আই এফেক্ট থাকলে কি হবে? এই বন্ধন ইলেকট্রন জোড়কে ঠেলে দেবে, ঠেলে দিলে এখান থেকে আরও ঠেলবে। এখানে অক্সিজেন টেনে রেখেছিল, ওটা কিছুটা পুরোপুরি মাঝে না গেলেও কিছুটা মাঝে চলে যাবে। তাহলে বন্ডটা তুলনামূলক কি হয়ে যাবে? তুলনামূলক আগের থেকে বিরাট শক্তিশালী হবে না, আগের থেকে শক্তিশালী হবে। তাহলে বন্ডটা যদি শক্তিশালী হয় তাহলে সহজে জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করবে না। তাহলে পুওর অ্যাসিড হবে, মানে মৃদু বা দুর্বল অ্যাসিড হবে। তাহলে আমরা কি শিখলাম? যদি এখানে কোনো এমন গ্রুপ থাকে প্লাস আই এফেক্ট দেয়া তাহলে সেটা হয়ে যাবে দুর্বল অ্যাসিড, আর যদি কোনো মাইনাস আই দেয়া গ্রুপ থাকে তাহলে সে টানবে, তাহলে সেটা হয়ে যাবে তীব্র অ্যাসিড। তাহলে দেখ, এটা পুরো ইন্ডাকটিভ এফেক্টের, এটা কি হয়ে গেল? ইন্ডাকটিভ এফেক্টের প্রয়োগ, আই এফেক্টের প্রয়োগ হয়ে গেল। দেখ, সেকেন্ড অ্যাপ্লিকেশান, এটা গেল অ্যাসিডিক স্ট্রেংথ। এবার আসছে বেসিক স্ট্রেংথ। ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে আমরা বেসিক স্ট্রেংথও বার করতে পারি, মানে কোনটা স্ট্রং বেস কোনটা উইক বেস এগুলো আমরা বলতে পারি। তাহলে প্রথমে আমরা জানতে হবে যে এই বেসিক স্ট্রেংথটা কী করে বার করব। বেসিক স্ট্রেংথটা বার করব লুইস বেস। লুইস বেস মানে যারা কেন্দ্রীয় পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দ্রুত অন্যকে দান করতে পারে, তারা হচ্ছে তীব্র লুইস বেস। ঠিক আছে, যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে অন্যকে ডোনেট করবে তারা হচ্ছে তীব্র লুইস বেস। তাহলে আমি এক্সাম্পল যদি দিই একটা ভালো লুইস বেসের, তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো। এখানে CH3 গ্রুপগুলোর কী এফেক্ট আছে? CH3 গ্রুপগুলোর প্লাস আই এফেক্ট আছে। তাহলে প্লাস আই এফেক্ট হলে এখানে দেখ ইলেকট্রন এরা তিনজন যেহেতু ঠেলে দিচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে? ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের মাথায় কী হয়ে যাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলে নাইট্রোজেনের ইলেকট্রন রিপালশনটা বেড়ে যাবে, বিকর্ষণ। তাই নাইট্রোজেন তখন এটা অন্য কাউকে তাড়াতাড়ি দান করবে। এই যে লেখা আছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কি বলেছি? অন্যকে দান যে তাড়াতাড়ি করবে সে হচ্ছে তীব্র লুইস বেস। তাহলে বেসিক স্ট্রেংথ আমরা এইভাবে বার করতে পারবো। কারুর যদি দেখা যায় যে এইটা আছে CH3 NH2 যদি কারুর থাকে তাহলে সেটা কি বেস হবে? সেটা খুব একটা ভালো লুইস বেস হবে না, কারণ এখানে প্লাস আই এফেক্ট কজনকার আছে? একজনকার আছে।
তার মানে এই অ্যামিনটা আমরা জানি ক ডিগ্রি অ্যামিন, এটা 3 ডিগ্রি অ্যামিন, এই অ্যামিনটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তাহলে লুইস বেসিসিটি অর্ডারটা দাঁড়িয়ে গেল যত বেশি প্লাস আই এফেক্ট থাকবে তত তার লুইস বেসিসিটি বেশি। তার মানে দেখ বেসিক স্ট্রেংথটা যদি আমরা বলি, বেসিক স্ট্রেংথটা জয়েন্টের জন্য যদি ছোট করে শর্টে করতে চাই, তাহলে বেসিক স্ট্রেংথ ইজ প্রপোর্শনাল টু প্লাস আই এফেক্ট। অর্থাৎ প্লাস আই এফেক্ট দেখ যত বেশি থাকছে তত তার বেসিক স্ট্রেংথ বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ নিঃসঙ্গ ইলেকট্রন জোটটা তাড়াতাড়ি দান করতে পারছে, তাই তার বেসিক স্ট্রেংথটা বেড়ে যাচ্ছে। তাহলে এইটা ছিল আমরা যেটা প্রথম পড়ছিলাম ইন্ডাকটিভ এফেক্ট। প্রথম এফেক্টটা ছিল আমাদের আই এফেক্ট বা ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট কী বললাম, কী প্রকারভেদ বললাম, এবং কার ইন্ডাকটিভের বেশি কম সেগুলো বললাম, এবং তার এফেক্টটা কী হতে পারে অ্যাসিডিটির ক্ষেত্রে বললাম, বেসিসিটির ক্ষেত্রেও বললাম। এরপর আমাদের যে 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে মেসোমেরিক এফেক্ট। এবার মেসোমেরিক এফেক্ট একটু অজানা হলেও আমাদের কাছে কিন্তু এইটা জানা, রেজোনেন্সটা আমাদের সবাইকার জানা। তাহলে মেসোমেরিক এফেক্টেরই আরেকটা নাম হয়ে গেল রেজোনেন্স এফেক্ট। এটা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক দেওয়া আছে, মানে ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আছে রেজোনেন্সের ওপর। ওখানে ডিটেলস ডিসকাস করা আছে, প্লাস আর এফেক্ট, মাইনাস আর এফেক্ট কী, রেজোনেন্স কী, সব করা আছে। তোরা একটু ওটা ওখানে গিয়ে দেখে নিবি। তারপর আমরা চলে যাব হাইপার কনজুগেশনে। আমরা চলে গেলাম হাইপার কনজুগেশনে। দেখ এবার আমরা করব হাইপার কনজুগেশন। তো হাইপার কনজুগেশনের আমি একটা সংজ্ঞা মতো লিখেই দিয়েছি, কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন অফ CH সিগমা বন্ড টুয়ার্ডস পাই বন্ড অর পজিটিভ চার্জ অর ফ্রি র্যাডিক্যাল ইজ কল্ড এইচ এফেক্ট। এইচ এফেক্ট কেন বলছে? হাইপার কনজুগেশনটা এইচ দিয়ে স্টার্ট, তাই এটাকে বলছে এইচ এফেক্ট। এটাকে এর আরেকটা নাম আছে, যে নামটা হচ্ছে নো বন্ড রেজোনেন্স। তো অর্থাৎ আমরা যদি একটা দুটো আঁকি তাহলে আমরা এই কমপ্লিট সংজ্ঞাটা বুঝতে পারবো। একটা এক্সাম্পল আমরা দিই। দেখ এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, এই যে লেখা আছে এখানে সংজ্ঞায় পজিটিভ চার্জ হতে পারে, এবং এখানে দেখ বলেছে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন অফ CH সিগমা বন্ড। এখানে এই বন্ডটায় দুটো, এই বন্ডটা সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড, দুটো ইলেকট্রন ছিল, সেই দুটো ইলেকট্রন কিন্তু এখানে ছুটে আসবে। কেন ছুটে এলো? কারণ এই কার্বনটার কি ছিল? প্লাস চার্জ ছিল। প্লাস চার্জ থাকার জন্য ওই দুটো ইলেকট্রন ছুটে এলো। তাহলে ওই দুটো ইলেকট্রন ছুটে এলে এখানটায় কি বন্ড হয়ে গেল? এখানটায় ডবল বন্ড হয়ে গেল, এবং এই এইচটা কিন্তু প্লাস হয়ে গেল। কেন প্লাস হয়ে গেল? কারণ এর ইলেকট্রনটা, এই এইচের ইলেকট্রনটা তো এই রেজোনেন্সে অংশগ্রহণ করে গেছে, তাহলে ওর তো ইলেকট্রনটা চলে গেল, এ নিয়ে চলে এসছে বন্ডে, তাহলে ওইটা হয়ে গেল এইচ প্লাস। এইবার এক্ষেত্রে এইটাকে আমরা বলছি হাইপার কনজুগেশন। এটা আমরা এই এইচ দিয়ে দেখিয়েছি, আমরা ইচ্ছে করলে এই এইচ দিয়েও দেখাতে পারতাম, এই এইচ দিয়েও দেখাতে পারতাম। ওদের এখানে মোট হাইপার কনজুগেশন 3টে কিন্তু হতে পারত। এছাড়াও আমরা কি বলেছি? ডবল বন্ডেও হাইপার কনজুগেশন হতে পারে। তো ডবল বন্ডের হাইপার কনজুগেশনের দেখ একটা উদাহরণ দিই, এইচ সি এইচ এইচ CH ডবল বন্ড CH2। এখানে আমরা দেখি এই যে এই বন্ডে দুটো ইলেকট্রন ছিল, এ চলে এলো এখানে, এই ডবল বন্ডটা খুলে গেল। এটা অনেকটা রেজোনেন্সেরই মতো। আচ্ছা এই তাহলে ছিল
হাইপার কনজুগেশন। এবার এখানে আমরা দেখি স্ট্রাকচারটা কী হচ্ছে। এইচ সি, দেখ এইচ ডবল বন্ড সিএইচ হয়ে গেল, আর এইটা হয়ে গেল CH2। এখানে ইলেকট্রনটা যেহেতু খুলেছে এর মাথায় মাইনাস এলো, আর এই হাইড্রোজেনটা প্লাস এলো। তাহলে এইটাকে কেন নো বন্ড রেজোনেন্স বলা হচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল স্ট্রাকচার, দেখ এখানে কোনো বন্ড নেই। এখানেও আমরা ফাইনাল স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এখানে কোনো বন্ড নেই। তাই এই বন্ডটা না থাকার জন্য এদেরকে বলা হচ্ছে নো বন্ড রেজোনেন্স। এবার চলে যাব আমরা এই হাইপার কনজুগেশনের অ্যাপ্লিকেশানে। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, কাজে লাগতে পারে MCQ এর জন্য। অ্যাপ্লিকেশান অফ এইচ এফেক্ট, অর্থাৎ হাইপার কনজুগেশনের অ্যাপ্লিকেশানটা কী? 1 নম্বর অ্যাপ্লিকেশান হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন বা ফ্রি র্যাডিক্যাল বা অ্যালকিন। স্টেবিলিটি মানে অ্যালকিন, এটাই অ্যালকিনটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কার্বোক্যাটায়ন স্টেবিলিটি অন্যভাবেও ব্যাখ্যা করা যায়, ফ্রি র্যাডিক্যাল মুক্তমূলক। এদের স্টেবিলিটি কিন্তু ব্যাখ্যা করা যাবে, হাইপার কনজুগেশনেও করা যাবে বা অন্য উপায়েও কিন্তু করা যায়। ঠিক আছে, অ্যালকিন, কার্বোক্যাটায়ন, ফ্রি র্যাডিক্যাল, এদের স্টেবিলিটি ব্যাখ্যা করা যায়। আমরা মূলত এখানে অ্যালকিনের স্টেবিলিটিটাকেই দেখব, কারণ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা জানি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এইভাবে স্টেবিলিটি ডিপেন্ড করে, ফ্রি র্যাডিক্যালেরও তাই। তাহলে অ্যালকিনের স্টেবিলিটি কীভাবে বিচার করব? আমরা অ্যালকিনের স্টেবিলিটি বিচার করব যে অ্যালকিনের হাইপার কনজুগেশন যত বেশি হবে সেই অ্যালকিনের স্টেবিলিটি তত কী হবে? বেশি হবে, মানে সমানুপাতিক। হাইপার কনজুগেশন বাড়লে অ্যালকিনের স্টেবিলিটি বাড়বে। আচ্ছা, এবার একটু ফিরে যাই। এইখানে এই যৌগটা ছিল কার্বোক্যাটায়ন, এবং কার্বোক্যাটায়নের এটা ছিল মেন গ্রুপ। তাহলে এই কার্বনটাকে আমরা কি বলতাম? আলফা কার্বন। তাহলে এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা কতগুলো ছিল? 3টে। তাই এখানে হাইপার কনজুগেশন কটা হবে বলেছিলাম? 3টে। তাহলে যত বেশি আলফা হাইড্রোজেন হবে তার হাইপার কনজুগেশন তত বেশি হবে। এখানে এই অ্যালকিনটায় দেখ মেন গ্রুপ ছিল কোনটা? কার্বন কার্বন ডবল বন্ড। তাহলে এখানে আলফা কার্বন ছিল এটা, এখানেও আলফা হাইড্রোজেন ছিল 3টে। অর্থাৎ হাইপার কনজুগেশন যত বেশি হবে, এবার আমার প্রশ্ন হচ্ছে হাইপার কনজুগেশন কখন বেশি হবে? হাইপার কনজুগেশন বেশি হবে যখন নাম্বার অফ আলফা হাইড্রোজেন কী হবে? যত বেশি হবে। নাম্বার অফ আলফা হাইড্রোজেন যত বেশি হবে, এটা সমানুপাতিক চিহ্ন, নাম্বার অফ আলফা হাইড্রোজেন যত বেশি হবে তত কী হয়ে যাবে? তত হাইপার কনজুগেশন বেশি হবে, কারণ আলফা হাইড্রোজেন যতগুলো থাকবে ততগুলো স্ট্রাকচার হচ্ছে, তত হাইপার কনজুগেশন তত বেশি হবে। হাইপার কনজুগেশন যদি তত বেশি হয় তাহলে সেই অ্যালকিনের স্টেবিলিটি তত কী হয়ে যাবে? সমানুপাতিক, তার মানে তত বেশি হবে। এবার চলে যাই ওটারই এক্সাম্পল দিয়ে বোঝাই। এটা একটা অ্যালকিন, দুটো অ্যালকিন আমি এঁকেছি। এই অ্যালকিনটায় কার্যকরী গ্রুপ কিন্তু এইগুলোকে বলি, এটা হচ্ছে কার্যকরী গ্রুপ। এটা যদি কার্যকরী গ্রুপ হয় তাহলে কার্যকরী গ্রুপের পাশের কার্বনকে আমরা বলি আলফা কার্বন। তাহলে এই দুটো কার্বন হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বনে যে হাইড্রোজেনগুলো থাকে তাকে আমরা বলি আলফা হাইড্রোজেন। তাহলে এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 12টা, 3টে 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 3টে, 3 4 12টা। এখানে কিন্তু আলফা হাইড্রোজেনের সংখ্যা 6টা, এই দুটো কিন্তু আলফা হাইড্রোজেন নয়, কারণ ওগুলো আলফা কার্বনের সঙ্গে যুক্ত নেই, নর্মাল কার্বনের সঙ্গে যুক্ত আছে। তার মানে
যেহেতু এই যৌগটা আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি, তাই এর স্টেবিলিটি কিন্তু এইটার থেকে এর স্টেবিলিটি বেশি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কোনো অ্যালকিনের ক্ষেত্রে আমরা স্টেবিলিটি বিচার করতে পারবো। এবার যদি দেখা যায় দুটো অ্যালকিনের আলফা হাইড্রোজেনের সংখ্যা সেম হয়ে গেছে, যদি এই দুটো অ্যালকিন দেয়, এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা 6টা, এখানেও আলফা হাইড্রোজেনের সংখ্যা 6টা, তো এক্ষেত্রে কী হবে, যেহেতু দুটো আলফা হাইড্রোজেনের সংখ্যা সেম, এই আইসোমারটা আমরা দেখতে পাচ্ছি ট্রান্স আইসোমার, এই আইসোমারটা আমরা দেখতে পাচ্ছি সিস আইসোমার। ট্রান্স আইসোমারে স্টেরিক এফেক্ট বা স্টেরিক হিন্ড্রেন্স কম, কারণ বড় গ্রুপগুলো উল্টো দিকে দূরে দূরে আছে। তাই এখানে যেহেতু আলফা হাইড্রোজেন সেম, তাই যার স্টেরিক হিন্ড্রেন্স কম তার স্টেবিলিটি বেশি, অর্থাৎ এখানে স্টেবিলিটি বেশি হচ্ছে ট্রান্স আইসোমারের। তো এইগুলো ছিল আমাদের আজকে কি 3টে এফেক্ট হয়ে গেল, এটা ছিল অ্যাপ্লিকেশান। এরপরে 4 নম্বর এফেক্টে আমরা চলে যাব। লাস্ট এফেক্ট হচ্ছে ইলেকট্রোমেরিক এফেক্ট। ইলেকট্রোমেরিক এফেক্ট, এই ইলেকট্রোমেরিক এফেক্টটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ইলেকট্রোমেরিক এফেক্টকে আমরা লিখি প্লাস ই এফেক্ট দিয়ে, আর একটা লিখি মাইনাস ই এফেক্ট দিয়ে। দুটো এফেক্ট হয় ইলেকট্রোমেরিক, প্লাস ই এফেক্ট আর মাইনাস ই এফেক্ট। প্লাস ই এফেক্টের আমি একটা ছবির মাধ্যমে দেখাই যে জিনিসটা কি। এটা কিন্তু মোটেই ইম্পর্টেন্ট নয়, খুব একটা কাজেও লাগে না আমাদের। এখানে আগে এই বন্ডটা খুলে গেল, দিয়ে কার্বনের কাছে নেগেটিভটা চলে এলো, ইলেকট্রনটা, বা সেই নেগেটিভটা দিয়ে এটাকে ধরলো, এটাকে বলা হচ্ছে প্লাস ই এফেক্ট। আর একটা এফেক্ট হচ্ছে মাইনাস ই এফেক্ট, এইটা আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে নিউক্লিওফাইলটা এসে আগে অ্যাটাক করলো কার্বনে, তারপর বন্ডটা খুললো, তাহলে এটাকে বলছি মাইনাস ই এফেক্ট। অর্থাৎ এখানে ইলেকট্রোফাইলটার মাধ্যমে বিক্রিয়া হচ্ছে, এখানে নিউক্লিওফাইলের মাধ্যমে বিক্রিয়া হচ্ছে, কিন্তু এখানে অ্যাটাক করার পর বন্ডটা খুলছে, এখানে কিন্তু অ্যাটাক করার আগেই বন্ডটা খুলে যাচ্ছে। তাই এই হচ্ছে এই দুটোর বেসিক ডিফারেন্স। এই ছিল তাহলে 4টে ইলেকট্রনিক এফেক্ট। এই ছিল আজকের আমাদের 4টি ইলেকট্রনিক এফেক্ট: ইন্ডাকটিভ এফেক্ট, মেসোমেরিক এফেক্ট, হাইপার কনজুগেশন আর ইলেকট্রোমেরিক এফেক্ট। আই এফেক্ট আমরা বললাম, আমরা জানতামও, ঠিক আছে। তারপরের এফেক্ট ছিল মেসোমেরিক এফেক্ট। ইউটিউব ভিডিওতে আমরা অলরেডি দেখে নিয়েছি বা পড়ে নিয়েছি, সেটা নোটও করে নেব। প্লাস আর এফেক্ট আর মাইনাস আর এফেক্ট। হাইপার কনজুগেশনটা বললাম, উদাহরণ দিলাম, এর অ্যাপ্লিকেশানটা দেখালাম, কী কী এমসিকিউ হতে পারে। তারপরে চলে যাচ্ছি আমরা ইলেকট্রোমেরিক এফেক্ট, খুব একটা দরকার নয়। এবার একটা দুটো এমসিকিউ একটুখানি আলোচনা করে দিই। ওই যে অ্যাসিডিটির এমসিকিউটা বললাম, যদি বলা হয় যে নিচের কোন অ্যাসিডটির স্মলেস্ট ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তো এই কোশ্চেনগুলো করতে গেলে আমি ছোটো ছোটো কয়েকটা জিনিস একটু বলে দিচ্ছি। আমরা কোনটা তীব্র অ্যাসিড এটা কিন্তু বিচার করা শিখে গেছি। তীব্র অ্যাসিডের ক্ষেত্রে কি হয় দেখ, তীব্র অ্যাসিডের ক্ষেত্রে কে এর মানটা বেশি হয়, এটা বিয়োজন ধ্রুবক বলছে, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কে এর মান বেশি হয়। কে এর মান যদি বেশি হয় তাহলে অ্যাসিডটা কী হবে, তীব্র অ্যাসিড হবে, ঠিক আছে। তারপরের পয়েন্ট হচ্ছে কে এর মান যখনই বেশি হবে পিকে এর মান কম হবে। আমরা এরকম এমসিকিউ পাবো, কিন্তু তোদের হয়তো বলবে কোনটি তীব্র অ্যাসিড, বললো না, বললো কার পিকে এর মান কম। তাহলে তোকে আমি তীব্র অ্যাসিড বিচার করা শিখিয়েছি, কার পিকে এর মান যদি কম বলে তুই দেখবি কোনটা তীব্র অ্যাসিড, উত্তর সেইটা হবে। তাহলে কে এর মান বেশি আর পিকে এর মান হবে কম। এবার এটাকে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বলে, বিয়োজন ধ্রুবক বলে, বিয়োজন ধ্রুবক। তাই তোকে যদি বলে তীব্র অ্যাসিড, তুই দেখবি কার বিয়োজন, কোনটা তীব্র অ্যাসিড বার করে ফেললে তুই তখন কার বিয়োজন ধ্রুবকের মান বেশি সেইটা পেয়ে যাবি। তো একটা কোশ্চেন একটু দেখিয়ে দিই,
কোশ্চেন নাম্বার 1, আচ্ছা এই হচ্ছে কোশ্চেনটা কি বলছে, হুইচ অফ দি ফলোয়িং অ্যাসিডস হ্যাজ দি স্মলেস্ট ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, মানে আমাদের জিজ্ঞেস করেছে কোশ্চেনটা কে এর মান কম কার ক্ষেত্রে, কম, কে এর মান কম মানে দেখ তীব্র অ্যাসিড যদি হতো তাহলে কে এর মান কী হতো, বেশি হতো। এখানে বলছে কে এর মান কম, মানে আমায় জিজ্ঞেস করেছে কোন অ্যাসিডটি মৃদু অ্যাসিড, আমায় মৃদু অ্যাসিড বার করতে হবে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিনটা অ্যাসিডের কাছাকাছি, তাহলে জোরে টানবে বন্ডটা দুর্বল হয়ে যাবে। এই যে দেখাচ্ছি একবার পিছিয়ে গিয়ে, এই যে আমরা এখানে দেখিয়েছিলাম যে দেখ ফ্লোরিন যত টানছে তত এই বন্ডটা কী হয়ে যাচ্ছে, অতি দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে ফ্লোরিনটা যত কাছে থাকবে তত বেশি টানবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিনটা একদম কাছে আছে, তাহলে এটা জোর টানছে, তাহলে এই অ্যাসিডটা কিন্তু এখানে সব থেকে তীব্র অ্যাসিড হয়ে যাবে। এখানে ফ্লোরিনটা একটু দূরে আছে পাশের কার্বনে, এখানে ব্রোমিনটা কাছে আছে টানছে, কিন্তু এখানে ব্রোমিনটা সব থেকে দূরে আছে। অর্থাৎ ফ্লোরিন আর ব্রোমিনের মধ্যে আমরা যদি ইলেকট্রোনেগেটিভিটি দেখি, তাহলে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ফ্লোরিনের। তাহলে ফ্লোরিন দুটো কিন্তু এখানে মৃদু অ্যাসিড নয়। ইলেকট্রোনেগেটিভিটি কার, ব্রোমিনের। তাহলে ব্রোমিনটা এখানে অপশান ডিতে কাছে আছে, তাই একটু হলেও বেশি টানবে এই বন্ডটাকে COOHকে, কিন্তু এখানে ব্রোমিনটা দূরে আছে তাই ভালো টানতে পারবে না, তাই ব্রোমিনটা হচ্ছে মৃদু অ্যাসিড। তাই এখানে উত্তর হবে অপশান সি। তাহলে এই টাইপের MCQ। এছাড়াও আমি তোদের যেটা বললাম যে অ্যালকিনের স্টেবিলিটি কী দিয়ে ডিটারমাইন করলাম আমরা, আলফা হাইড্রোজেন যত বেশি সেই অ্যালকিনের স্টেবিলিটি তত বেশি। তাহলে এই টপিকটা ইলেকট্রনিক এফেক্ট এখানেই শেষ। 4টি ইলেকট্রনিক এফেক্ট বললাম, এবং এর সাথে ইউটিউবে গিয়ে অবশ্যই রেজোনেন্স এফেক্টটা দেখে নেব, এবং সেখান থেকে আমরা অন্য কোনো বই থেকে আমরা MCQ প্র্যাকটিস করা শুরু করে দেবো। তাহলে MCQ প্র্যাকটিস করব, এই ক্লাসটা আমরা দেখে নেব।